রাজধানীর ধানমন্ডি থেকে যোগ দিয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। প্রথমেই আপনার থেকে যেটি জানতে চাইবো যে দ্বৈত নাগরিকত্ব নিয়ে কেউ যদি নির্বাচনে জয়ীও হয়, তারপরেও কি প্রশ্ন উঠতে পারে? হ্যাঁ, দেখুন, আমাদের নির্বাচন কমিশনের যে ক্ষমতা, সেই ক্ষমতার মধ্যে যদি কোনো কারণে কোনো ব্যক্তি যদি নির্বাচনে অযোগ্য থাকেন এবং তিনি যদি নির্বাচিতও হন, তারপরেও কিন্তু নির্বাচন কমিশনের তার মনোনয়ন এবং তার প্রার্থিতা কিংবা তার সংসদস্য পদ কিন্তু বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। তো সুতরাং দ্বৈত নাগরিকত্ব আছেন এমন ব্যক্তি যদি তিনি আইনের বাইরে গিয়ে যদি কোনো কারণে বেরো হয়ে যান, এটি কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নয়। সুতরাং নির্বাচন কমিশনের এই ক্ষমতা আইনগতভাবে সাংবিধানিকভাবে আমাদের দেশে রয়েছে। আপনি যে কথাটি বলছিলেন যে অন্যান্য যে সমস্ত বিষয়, সে সমস্ত বিষয় তো নির্বাচন কমিশনের আসার ক্ষেত্রে আমাদের কিন্তু আইনি কতগুলো ধাপ আছে। প্রথম কথা হচ্ছে যে যিনি মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাছাই করেন তিনি হচ্ছে রিটার্নিং অফিসার। তো রিটার্নিং অফিসারের কোনো সিদ্ধান্তে যদি কেউ সংক্ষুব্ধ হয়, তাহলে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন, যে আপিলটি নির্বাচন কমিশন গত 14ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি পর্যন্ত শুনানি করেছেন। সেখানে অনেকের মনোনয়নপত্র বৈধ হয়েছে, কারোটা বাতিল হয়েছে। আমরা ইতিমধ্যে জেনেছি বিএনপির 3 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র নির্বাচন কমিশন কর্তৃক বাতিল হয়েছে। আবার রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বাতিল হয়েছিল এমন অনেক প্রার্থীর মনোনয়নপত্র কিন্তু নির্বাচন কমিশন বৈধ করেছেন। সুতরাং এটা একটা আইনি প্রক্রিয়া এবং এই আইনি প্রক্রিয়া এখানেই শেষ না। আপনি যেমনটি বলছিলেন যে আগামীকাল 2 জন বিএনপির প্রার্থী জনাব মঞ্জুরুল হাসান মুন্সি এবং জনাব আব্দুল গফুর ভুইয়া, দুজনের শুনানি আগামীকাল নির্ধারণ করা হয়েছে। এটা সত্যি, কারণ হাইকোর্টের একটি বেঞ্চে আজকে শুনানি ছিল, আগামীকাল এটা পুনর্নির্ধারিত হয়েছে। এবং দুইটার কিন্তু পয়েন্ট ভিন্ন। যেমন একজনের ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্বের বিষয়, আর একজনের ক্ষেত্রে হচ্ছে ঋণ গ্রহীতা হিসেবে তিনি আসলে নির্বাচনে অযোগ্য হবেন কি হবেন না, এই দুটো বিষয়। তো সম্পূর্ণভাবে আমি বলা যায় যে আইনগতভাবে এবং প্রক্রিয়াগতভাবে ধাপগুলোর কথা বলছিলেন, তো যেটি মাত্র বললেন যে ঋণ খেলাপিরাও তো প্রার্থী হয়েছেন, এটি কি নির্বাচন কমিশনের দুর্বলতা নয়? না, এটা নির্বাচন একটা কথা খেয়াল রাখতে হবে, কিন্তু আমাদের দেশে যে সংবিধানে যে বিধান আছে, যে অনুযায়ী আমাদের নির্বাচন পরিচালিত হয়, সেটি হচ্ছে মূল আইনটি হচ্ছে আমাদের বাংলাদেশের সংবিধান। আমাদের বাংলাদেশে যখন 1972 সালে সংবিধান প্রণীত হয়, তখন কিন্তু দ্বৈত নাগরিকদের কোনো রকম ভাবে নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ ছিল না। 2011 সালে সংবিধানের 15 সংশোধনের মাধ্যমে দ্বৈত নাগরিকদের ক্ষেত্রে একটা সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। বলা আছে যে নির্বাচনে যদি কোনো কারণে কেউ দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগ করেন, তাহলে তিনি নির্বাচনে করার ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন না। সুতরাং 2011 সালের পরে কিন্তু বাংলাদেশের অনেকগুলো নির্বাচন হয়েছে। 2014 সালে হয়েছে, 2018 সালে হয়েছে, 2024 সালে, যদিও 3টি নির্বাচন বাংলাদেশে খুবই বিতর্কিত। কিন্তু সাংবিধানিক বিধান কিন্তু 2011 সাল থেকেই আমাদের সংবিধানে সন্নিবেশিত ছিল। এবার যেটা হয়েছে, অন্যবার যেমন 2024 সালে যে আমিডামি নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনেও কিন্তু কোনো প্রার্থীকে দ্বৈত নাগরিক কি নাগরিক না সেটা ঘোষণা দিতে প্রয়োজন পড়তো না। এবারে কিন্তু প্রথম নির্বাচন কমিশন যে সংযুক্ত হলফনামা করেছে, সেখানে কিন্তু বিধান রাখা হয়েছে যে আপনি দ্বৈত নাগরিক কি নাগরিক না, এবং যদি হয়ে থাকেন তাহলে আপনি কোন দেশের নাগরিক ছিলেন, যদি নাগরিকত্ব ত্যাগ করে থাকেন তাহলে আপনি কবে পরিত্যাগ করেছেন। সুতরাং এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো যারা ফিল আপ করেছেন, নির্বাচন কমিশন শুধুমাত্র তাদের মনোনয়নটাকেই বৈধতা দিয়েছে। যে এই শর্তগুলো পূরণ করলে তাদের মনোনয়ন বৈধতা দেওয়া হয়েছে। আরেকটি বিষয় একটু বলবেন যে স্বতন্ত্র প্রার্থীদের 1% ভোটারের স্বাক্ষরের শর্তও শিথিল করা হয়েছে। যদিও এই 1% ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা ছিল, কিন্তু এটি শিথিল করার পিছনে কি আসলে কারো স্বার্থে কি এটি করা হয়েছে, আপনার কি মনে হয়? না, এখানে এখানে আইনের বিষয়টি আমিও সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন মিডিয়াতে অনেক সময় অনেকের বক্তব্য শুনি। দেখুন, আইনের মধ্যেই কিন্তু বলা আছে যদি কোনো কারণে ছোটখাটো ভুল ত্রুটি বিচ্যুতির জন্য যদি থাকে, তাহলে কিন্তু নির্বাচন একেবারে শুরুতে রিটার্নিং কর্মকর্তাও কিন্তু সেই ব্যক্তিকে ভুল সংশোধন করার সুযোগ দিতে পারে। আবার আপিলেট অথরিটি অর্থাৎ নির্বাচন কমিশনও কিন্তু আপিল শুনানির সময় এই ধরনের সুযোগ কিন্তু মানুষকে দিতে পারে। এটা আইনি প্রক্রিয়া। সুতরাং এটা শিথিল করেছে নির্বাচন কমিশন তা না, বরং আইনগতভাবে নির্বাচন কমিশন কিংবা রিটার্নিং অফিসারের এই সুযোগটা আইনগতভাবে এই ক্ষমতা দেওয়া আছে, তারা সেই ক্ষমতা প্রয়োগ করেছেন। যে ক্ষেত্রে নির্বাচন কমিশন মনে করেছে কেউ শর্ত পূরণ করেননি, তারটা তো বাতিল হয়েছে এবং আরেকটি বিষয় আপনার থেকে একটু দ্রুত জানতে চাই যে অনেক প্রার্থী আদালতে আসতে হয়েছে, তাদের কি হবে? অর্থাৎ প্রতীক বরাদ্দের পর তারা যদি উচ্চ আদালত থেকে প্রার্থিতা ফিরে পান, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কার্যক্রমে কি প্রভাব পড়তে পারে?
না, এটা কোনো প্রভাব পড়বে না, কারণ এটা হচ্ছে আমাদের বাংলাদেশে তো এটাই প্রথম নির্বাচন হচ্ছে না। কথা হচ্ছে সর্বোচ্চ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কিংবা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যদি কোনো আদেশ দেন নির্বাচনের আগে কোনো প্রার্থীকে বৈধ ডিক্লেয়ার করেন, তাহলে তো রিটার্নিং অফিসার এবং নির্বাচন কমিশন অবশ্যই তাকে বৈধ ঘোষণা করবেন এবং তার যথাযথ যে প্রতীক সে প্রতীকটি দেবেন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এমনও আছে যে নির্বাচনের একদিন আগে সুপ্রিম কোর্ট প্রতীক বরাদ্দ দিয়েছেন এবং সেই প্রতীক নিয়ে তার সমস্ত ব্যালট পেপার পরিবর্তন করে তার প্রতীক এবং তাকে অন্তর্ভুক্ত করে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুতরাং এটা একটা আইনি প্রক্রিয়া এবং নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তা তারা সবাই জানেন যে এই আপিল স্টেজ অর্থাৎ নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত না। কেউ সংক্ষুব্ধ হবেন, তার বিরুদ্ধে যাবেন, যেমনটি আপনাদের রিপোর্টে বলেছিলেন সুপ্রিম কোর্টে প্রতিনিয়ত মানুষের ভিড় হচ্ছে, কেউ হয়তো প্রার্থিতা হারিয়েছেন কিংবা কেউ বৈধ হয়েছেন, সেটাকেও চ্যালেঞ্জ করছেন। সুতরাং এটা একটা আইনি প্রক্রিয়া এবং এটা যে শুধুমাত্র হাইকোর্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে এমন যদিও প্রার্থিতা ফিরে পান। আপনার বক্তব্য একদম পরিষ্কার। জনাব রুহুল কুদ্দুস কাজল, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মূল্যবান মতামত তুলে ধরার জন্য।